আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্টস, আশা করি সবাই খুব ভালো আছো। রক্ত সংবহনের এই ওয়ান শট বলা যায়, শিওর শট বলা যায়, হোয়াট এভার ইউ সে, বোর্ড কোশ্চেন সলভ ক্লাসে তোমাকে ওয়েলকাম জানাই। আমরা এখানে কম করে হলো 60 থেকে 65টা প্রশ্ন সলভ করব। মজার ব্যাপার হচ্ছে, তুমি যদি চ্যাপ্টারটা একটু দেখে রাখো এর আগে, প্রশ্নগুলো সব তোমার কাছে পানি পানি মনে হবে। খুবই সহজ ধরনের প্রশ্ন, আমরা খুব মেধহীনভাবে আলোচনা করব, মানে বেশি কথা নাই, প্রশ্ন সলভ করব। আমি বলার আগে তুমি বলে ফেলার চেষ্টা করবে, চেষ্টা করলেই পারবে, একই ধরনের প্রশ্ন মোটামুটি। আর আমরা টপিক ওয়াইজ সিরিয়ালি আগাবো, মানে বইয়ের যেভাবে ফ্লো, যেই টপিকের পর যেটা, এখানেও কিন্তু প্রশ্নগুলো ওইভাবেই সাজানো। পুরো চ্যাপ্টারটা কিন্তু একটা রিভিউ হয়ে যাবে তোমার। তুমি কি রেডি এটার জন্যে? রেডি থাকলে চলো আমরা শুরু করি, ঠিক আছে? আচ্ছা, আর যেখানে মনে হবে যে পড়াটা একটু কঠিন, ভাই এটা জানে, এটা তোমাকে বুঝাই দিবে, নো প্রবলেম। লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন, মানুষের 100 মিলিলিটার রক্তে, 100 মিলি মানে তো বুঝো, 100 মিলি পানি কি চিনো তুমি? ওই 250 ml বোতল তো চিনো, তাহলে ওইটার মোটামুটি ওইখানে 100 মিলি তুমি গেস করবা ওইটুকু পরিমাণ রক্তে কতটুকু হিমোগ্লোবিন থাকবে। আচ্ছা, এটা যেহেতু ময়মনসিংহ বোর্ড 22-এ আসছে, তখনকার বইয়ে স্পষ্ট করে লেখা ছিল, আজমল স্যারের বইতে, যে 100 ml রক্তের মধ্যে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে, ঠিক আছে? কতটুকু হিমোগ্লোবিন পাবা এখানে? 16 গ্রাম। কিন্তু এখন বইয়ে, নতুন এডিশনের বইতে, এটা আসলে অন্যভাবে প্রেজেন্টেড হয়েছে। স্ত্রীর ক্ষেত্রে এবং মহিলার মানে পুরুষের ক্ষেত্রে হিমোগ্লোবিনের পরিমাণ প্রতি 100 মিলিতে কত, হ্যাঁ সেইটা তোমার বইতে বলা আছে হচ্ছে যে, ইসের ক্ষেত্রে কি বলে এটাকে, স্ত্রীর ক্ষেত্রে এটা হচ্ছে তোমার 11.5 থেকে নিয়ে 15.5, ঠিক আছে? এটাকে তুমি গ্রাম পার লিটার বলতে পারো, অথবা এটাকে মিলিগ্রাম পার ডেসিলিটার বলতে পারো, ঠিক আছে? তো আমরা আচ্ছা, গ্রাম পার 100 মিলি, ঠিক আছে, এভাবে তুমি প্রকাশ করতে পারো। তার মানে প্রতি 100 ml এখন ফিমেলের ক্ষেত্রে কত থাকবে? 11.5 থেকে 15.5 গ্রাম। আর মেলের ক্ষেত্রে একটু বেশি, যেহেতু মেইলে আরবিসির পরিমাণ বেশি, হিমোগ্লোবিনটাও বেশি, 2 পরিমাণ বেশি আর কি, এটার থেকে 2 বেশি। দেখো, এটা 11.5, 13.5, এটা 15.5, তাহলে এখানে কি 17.5, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাকে আমরা গ্রাম পার ডেসিলিটার বলতে পারি, ঠিক আছে? গ্রাম পার ডেসিলিটার এটা একক। তো ডেসিলিটার মানে হচ্ছে তোমার 100 ml, ওকে, বুঝা গেল? আচ্ছা, তো এই তো এটা গেল। তারপরে প্রশ্ন চলে যাই, চলো। এরপরের প্রশ্ন কুমিল্লা বোর্ডের, নিচের কোনটা অদানাদার শ্বেত রক্তকণিকা? আমরা এটা জানি, যেসব কিছুর নামের শেষে ফিল থাকবে সেগুলো দানাদার। তাহলে ফিল আছে, দানাদার, ফিল, দানাদার, ফিল, দানাদার, দানা থাকলেই ফিল করতে পারবা, মনে আছে? তাহলে মনোসাইট আর লিম্ফোসাইট, এদের নামে ফিল নাই, এদেরও দানাও নাই, তাহলে এরা হচ্ছে অদানাদার। ডান। নেক্সট, অক্সিজেন পরিবহনে সহায়তাকারী রক্তকণিকার নাম কি? এটা তো অবভিয়াস, আরবিসি, তাই না? আরবিসি তো এখানে লেখা নাই। আরবিসির আরেকটা নাম তো তোমরা সবাই জানো, এরিথ্রোসাইট। এটাই অক্সিজেন পরিবহন করবে, কারণ এখানেই হিমোগ্লোবিন থাকবে। হিমোগ্লোবিন অক্সিজেনকে অক্সিহিমোগ্লোবিন যৌগ বানায় ফেলে, তারপর এটা অক্সিহিমোগ্লোবিন রূপেই পরিবাহিত হয়। অন্য কেউ এখানে এই অক্সিজেন পরিবহনের দায়িত্বে নাই, কারণ অন্য কারো কাছে হিমোগ্লোবিন নাই। কোনটাকে পেসমেকার বলে? সাইনো অ্যাট্রিয়াল নোট, এটাকেই হচ্ছে পেসমেকার বলে। সংক্ষিপ্ত নাম সবাই জানো, SAN, রাইট? আচ্ছা, আর অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোট বা এভি নোটকে তুমি বলতে পারো, মানে আমরা SA নোটকে বলি হচ্ছে প্রাকৃতিক পেসমেকার, বুঝছো? বা শুধু পেসমেকার, যাই বলো, প্রাকৃতিক পেসমেকার। আর এভি নোটকে তুমি বলবা হচ্ছে সংরক্ষিত পেসমেকার। কেন? কারণ যদি কখনো তোমার SA নোট কাজ করা বন্ধ করে দেয়, তখন তোমার এভি নোট কাজ করবে, তুমি সাথে সাথে মরে যাবে, এরকম না, ঠিক আছে? তখন তোমার এভি নোট কাজ করবে। আর একটা আছে হচ্ছে কৃত্রিম পেসমেকার, যেটা তুমি বাইরে থেকে লাগাবা, তাই না? কৃত্রিম পেসমেকারের ব্যাটারি হিসেবে কোনটা ব্যবহার করা হয়? লিথিয়াম ব্যাটারি। এই ব্যাটারির মেয়াদ কতদিন? 7 থেকে 10 বছর, তাই না? সো এই আর কি। আচ্ছা, লোহিত রক্তকণিকা সৃষ্টিতে ভূমিকা রাখে কোনটা? আচ্ছা, এটা তুমি পরিপাক চ্যাপ্টারেও পাবা, যে ফলিক অ্যাসিড, এটাকে আমরা বলি ভিটামিন B9, ঠিক আছে? তো এই ফলিক অ্যাসিড, ভিটামিন B9, B12, এগুলো লোহিত রক্তকণিকা তৈরিতে ভূমিকা রাখে। ভিটামিন B9, B12, ওকে? আচ্ছা, তো এটার উত্তর হবে বি, ঠিক আছে? ভ্রূণীয় অবস্থায় কোনটা থেকে আরবিসি তৈরি হয়? আচ্ছা, এই চ্যাপ্টারে তুমি বুঝতে পারছো যে সামনের যে অংশটা রক্তকণিকার পার্ট, এখান থেকে আসলে ম্যাক্সিমাম অবজেক্টিভ আসে। মানে এই চ্যাপ্টারের মোরলেস 50% অবজেক্টিভ এই রক্তকণিকা রিলেটেড ব্যাপারগুলো থেকে আসছে। তো এই অংশটা তোমার খুব কঠিন এবং কষ্ট লাগলো, মিস করো না, এটা অবশ্যই সুন্দর করে পড়ো, ঠিক আছে? এটা আলটিমেটলি লাগবেই তোমার। আচ্ছা, তো গুছায় নোট করে, দরকার হলে দাগায় সুন্দর করে পড়বা কিন্তু। আচ্ছা, ভ্রূণীয় অবস্থায় কোনটা থেকে লোহিত রক্তকণিকা সৃষ্টি হয় বলো দেখি?
ভ্রূণীয় অবস্থায়, মানে যখন তুমি মায়ের পেটে আসছো, তখন যকৃত এবং প্লীহা আমাদের লোহিত রক্তকণিকা তৈরি করে, তাহলে এখানে প্লীহা হবে। ভূমিষ্ঠ হওয়ার পর এই দায়িত্ব বুঝে পায় লাল অস্থিমজ্জা, বুঝছো? তখন ওই যকৃত প্লীহা যারা এতদিন আরবিসি তৈরি করছে তারা বলে এখন আমরা এগেনস্টে চলে যাব, আমরা এখন ধ্বংস করব, বুঝছো? তো জন্মের পর প্লীহা এবং যকৃত মিলে ধ্বংস করে, আর জন্মের আগে ওরা তৈরি করে। ওকে, নিচের কোন অঙ্গে এরিথ্রোসাইট ধ্বংস হয়? এই মাত্রই বললাম, যকৃত এবং প্লীহা, রাইট? সব রক্তকণিকাই তোমার বইতে লেখা আছে ধ্বংস হয়, দেখবা যকৃত এবং প্লীহাতে গিয়ে, এখানে গিয়ে ধ্বংস হয়। ওকে, লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার অনুপাত, আরবিসির সংখ্যা অনেক বেশি। আমাদের রক্তে যদি শ্বেত রক্তকণিকাই বেশি হইতো তাহলে তো রক্ত এত লাল হইতে পারতো না। আরবিসির পরিমাণ শ্বেত রক্তকণিকার তুলনায় অনেক বেশি, তাহলে এখানে কোন অনুপাতটা হবে? এই অনুপাত তো জীবনে হবে না, এখানে আরবিসির পরিমাণ অনেক কম দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, এইটা কিসের অনুপাত বলো? এই যে 1:25, এটাও কিন্তু তোমার জুলজি বইতে আছে। এটা হচ্ছে হিমোগ্লোবিনের মধ্যে হিম এবং গ্লোবিনের অনুপাত, রাইট? এটা কি এখানে চাইছে? না, এটা তো চাই নাই, তো এটা দিয়ে কনফিউজড হয়েও না। সো এটার উত্তর হবে এটা। কিন্তু এখন তোমার আজমল স্যারের বইতে, নতুন এডিশনের বইতে কত লেখা? 600:1। তো এখনকার প্রশ্ন থাকলে, এটা তো 22-এর প্রশ্ন, এখন প্রশ্ন থাকলে তুমি এইটা উত্তর দিবা। ওকে, চলো। কোন রক্তে শ্বেত রক্তকণিকা, কোন ধরনের শ্বেত রক্তকণিকার পরিমাণ বেশি থাকে? তাহলে ডব্লিউবিসির পরিমাণ তুমি জানো যে আমাদের রক্তে 4000 থেকে 11000 পার কিউবিক মিলিমিটারে 4000 থেকে 11000 ডব্লিউবিসি থাকতে পারে, ঠিক তো? এর মধ্যে কোনটা বেশি থাকে? আমরা তো দানাদার অদানাদার মিলিয়ে 5 রকমের শ্বেত রক্তকণিকা পেয়েছি, তাই না? তার মধ্যে সবচেয়ে বেশি কোনটা থাকে বলো? নিউট্রোফিল। তোমার বইতে আছে যে নিউট্রোফিল থাকে 40 থেকে 60%, তাই তো? আচ্ছা, তারপরে কে? তারপর হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইট কত? লিম্ফোসাইট 2 নম্বরে আছে, ও হচ্ছে 20 থেকে 40%। ভাই তারপরে কে? তারপরে মনোসাইট। মনোসাইট কত? 2 থেকে 8%। তারপরে হচ্ছে ইউসোনোফিল, 2 থেকে 4%। বেসোফিল সবচেয়ে কম, 0.5 থেকে 1%। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা? নিউট্রোফিল। তুমি ভাবতে পারো যে ভাই এগুলো আপনি কিভাবে মুখস্থ করলেন বা কিভাবে মনে রাখলেন? কয়েকবার পড়লেই মনে থাকে আসলে, তাই না? নিউট্রাল যেটা, ওটাই সবচেয়ে বেশি। ওকে, তারপর লিম্ফোসাইট, এর পরেরগুলো তো দেখো, মনোসাইট 2 থেকে 8, ইউসোনোফিল এটার 2 থেকে 4 হয়ে গেছে, 8-এর জায়গায় 4 হয়ে গেছে, অর্ধেক। আর বেসোফিল সবচেয়ে কম, এটা এমনিই মনে থাকবে, আশা করি পারবো। ইউসোনোফিলের ক্ষেত্রে কোনটা সঠিক? ইউসোনোফিলের বর্ণ কি নিরপেক্ষ? নিউট্রোফিলের বর্ণ নিরপেক্ষ। ইউসোনোফিল তো লাল বর্ণ দেয় ইউসিন রঞ্জকে, তাই না? হিস্টামিনকে নিঃসরণ করে বলো, খুবই ইম্পর্টেন্ট, প্রচুর আসে পরীক্ষাতে। বেসোফিল হিস্টামিন এবং হেপারিন নিঃসরণ করে, না পারলে হবে না কিন্তু। হিস্টামিনও নিঃসরণ করে, হেপারিনও নিঃসরণ করে। হেপারিন কি? যেটা রক্তকে জমাট বাঁধতে দেয় না নর্মালি, তাই না? আচ্ছা, আমার তো এটা চাই নাই। অম্লধর্মী, হ্যাঁ এটা সঠিক। ইউসোনোফিল হচ্ছে অম্লধর্মী, এই জন্যই তার কণাগুলো কি লাল বর্ণ ধারণ করে। তুমি এভাবে মনে রাখতে পারো। লিটমাস পেপারে অ্যাসিড কি করে? লিটমাস পেপারকে লাল করে দেয় না, এই আর কি। তো ইউসোনোফিল তো ওর যে দানাগুলো সেগুলো লাল বর্ণ ধারণ করে, তাহলে এটাও অম্ল বা অ্যাসিডিক। সংখ্যায় সবচেয়ে কম কোনটা বলো? এই বেসোফিল সংখ্যায় সবচেয়ে কম। হেপারিন কি ধরনের পদার্থ? আচ্ছা, এইটা বেসিকলি এখানে সবগুলোই তো প্রোটিন অপশন দেওয়া, তাই না? বাট হেপারিন আসলে প্রোটিন না, হেপারিন আসলে মিউকো পলিস্যাকারাইড, বুঝছো? মানে এটা একটা কার্বোহাইড্রেট জাতীয় বা কার্বোহাইড্রেট ডেরিভেটিভস, কার্বোহাইড্রেট থেকে এটা পাওয়া যায়। ওকে, তো এটা প্রোটিন না, বাট তোমার বইতে এটা লেখা আছে, আজমল স্যারের বইতে, যে এটা একটা মিউকো পলিস্যাকারাইড। বাট ময়মনসিংহ বোর্ডের এই প্রশ্নে পলিস্যাকারাইডকে প্রোটিন লিখছে, তো এটা আসলে ভুল হয়েছে, প্রশ্ন ভুল হয়েছে। আমি জানি না আসলে আমি তুলতে ভুল করছি নাকি আসলে প্রশ্নেই ভুল ছিল, নট শিওর। বাট এটার উত্তর হচ্ছে মিউকো পলিস্যাকারাইড। তো যদি মিউকো পলিস্যাকারাইড না থাকে, এই নামটাই তো এটার সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ, তখন আমরা এটা দাগাই দিব। ওকে, বাট সঠিক উত্তর আমরা জানি, তাই তো? আচ্ছা, হিস্টামিন নিঃসরণ করে কে? মাত্রই বলছি, উত্তর কি হবে বলো? বেসোফিল, সবাই পারবা। ইউসোনোফিলের যদি একটা কাজ মনে রাখতে চাও তাহলে হচ্ছে সে কৃমির লার্ভা ধ্বংস করে, এটা একটু মনে রাখবা ইউসোনোফিলের কাজ থেকে। ওকে, আচ্ছা, হেপারিন থাকে কোন শ্বেত রক্তকণিকায়? একই প্রশ্ন, বেসোফিল। স্বাভাবিক অবস্থায় রক্ত জমাট বন্ধ না হওয়ার জন্য দায়ী প্রোটিনটি কোথা থেকে নিঃসৃত হয়? বুঝতে পারছো? রক্ত জমাট বন্ধ না, রক্ত জমাট না হওয়ার জন্য, মানে স্বাভাবিক অবস্থায় যে রক্তটা জমাট বাঁধছে না, এটার পেছনে কে দায়ী? হেপারিন দায়ী। তোমার রক্তে হেপারিন আছে বলেই
রক্তটা জমাট বাঁধতেছে না। হেপারিন না থাকলে ধমনীর ভেতরে রক্ত জমাট বেঁধে যেতে পারতো। এই হেপারিনটা কোত্থেকে নিঃসৃত হবে বলো? বেসোফিল থেকে। প্রশ্নটা একটু ট্রিকি, তাই না? চিন্তা করে বের করতে হবে কোনটা হেপারিন নিঃসরণ করে। একই প্রশ্ন দেখো কতবার আসছে, দেখছো? শ্বেত রক্তকণিকার কাজ কোনটা? প্রথমটাই কাজ। জীবাণু বক্ষণ করাকে আমরা কি বলি বলো? ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস কে করে বলো? ফ্যাগোসাইটোসিস শ্বেত রক্তকণিকার কে করে? এম আর এন। এম দিয়ে কি? মনোসাইট, মনোসাইট অথবা ম্যাক্রোফেজ যাই বলো, তাই না? আর এন দিয়ে কি? নিউট্রোফিল। এই দুইজন হচ্ছে জীবাণু ভক্ষণ করে। তো এরা তো শ্বেত রক্তকণিকা, এটাই কাজ। রক্ত তঞ্চন করা কার কাজ? রক্ত জমাট বাঁধানোতে হেল্প করে কে বলো? অনুচক্রিকা। গ্যাস বিনিময় বা গ্যাস পরিবহনের সাথে আরবিসি রিলেটেড, তাই না? অক্সিজেন পরিবহনের সাথে আরবিসি রিলেটেড। রক্তের তারল্য রক্ষা, এইখানে রক্তের তারল্য রক্ষাতে তুমি অনুচক্রিকাকে ভূমিকা দিতে পারো। অনুচক্রিকা মানে জমাট বাঁধা রক্তকে গলায় দিচ্ছে, তরল রাখতেছে রক্তটাকে, বা হেপারিনকে ভূমিকা দিতে পারো। বাট স্টিল সব কিছু বিবেচনা করে জীবাণু ভক্ষণ করা এটাই শ্বেত রক্তকণিকার অধিক গ্রহণযোগ্য কাজ। ওকে, কোন শ্বেত রক্তকণিকা হেপারিন থাকে ভাই? আর কতবার আসবে ও? মানবদেহের কোনটি সেরাটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে? সেরাটোনিন এমন একটা রাসায়নিক পদার্থ যেটা দিয়ে রক্তবাহিকা সংকুচিত হয়। ধরো তোমাকে একটা আমি পানির পাইপ দিলাম, সেই পাইপের মাথাটা তুমি যদি চেপে ধরো, তাহলে এইটা দিয়ে কি পানি কম বেরোবে না? একইভাবে রক্তবাহিকা যখন রক্তপাত হচ্ছে, তখন যদি আমাদের রক্তবাহিকাগুলোকে একটু সংকুচিত করে দেই, ঠিক আছে, তাহলে কি হবে? রক্তটা একটু কম বেরোবে। ওকে, তো সেরাটোনিন বেসিকলি রক্তবাহিকাকে সংকুচিত করে রক্তপাত হ্রাস করতে হেল্প করে। ওইখানে রক্তের প্রবাহটাই কমায় দেয়, ফলে রক্তপাত কম হয়। ওকে, তাহলে এটা কে ক্ষরণ করে বলো? অনুচক্রিকা। অনুচক্রিকা হচ্ছে সেরাটোনিন ক্ষরণ করে। কাজটা ক্লিয়ার ওর? অনুচক্রিকার কাজ কোনটা? অ্যান্টিবডি তৈরি করা কার কাজ বলো? লিম্ফোসাইটের কাজ। কোন ধরনের লিম্ফোসাইট? বি লিম্ফোসাইটের কাজ, তাই না? বা আরও অ্যাকুরেট করে বললে সক্রিয় যে বি লিম্ফোসাইট সেটাকে কি বলি আমরা? প্লাজমা সেল। এগুলার কাজ। আচ্ছা, হিস্টামিন ক্ষরণ করা কার কাজ? সবাই জানো, বেসোফিল। অম্লক্ষারের সমতা রক্ষা করা, এটা তো অনেকে মিলে করে, তাই না? এটা ফুসফুস, কিডনি, রক্তরস সবাই করে। ফুসফুস, কিডনি, রক্তরস, তাই না? এগুলো সবই অম্লক্ষারের সমতা রক্ষা করে। রক্ত জমাটে সহায়তা করা, এইটাই হচ্ছে অনুচক্রিকার কাজ। ওকে, পারছি? তারপর চলো, রক্ত জমাট বাঁধার উপাদান কোনটা? কোনটা উপাদান বলো? এগুলো তো সব শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা রক্ত জমাট বাঁধতে হেল্প করে না তো, অনুচক্রিকা করে। অনুচক্রিকার ইংরেজি নাম কি? থ্রম্বোসাইট। আরেকটা কি নাম? প্লেটলেট। তাহলে এখানে থ্রম্বোসাইট আছে, এটাই হবে। কোনটা হিমোস্ট্যাটিক প্লাগ তৈরি করে? হিমোস্ট্যাটিক প্লাগটা কি? হিম মানে রক্ত, স্ট্যাটিক মানে আটকে ফেলা বা স্থির, তাই না? আর প্লাগ মানে তো বুঝতেছই যে একটা কিছু একটা দলার মতো বা একটা অ্যাকিউমুলেশন, কোথাও একসাথে হয়েছে ওরা, এটাকে আমরা প্লাগ বলতেছি। সো হিমোস্ট্যাটিক প্লাগ তৈরি করা হচ্ছে অনুচক্রিকা। ধরো ফট করে তোমার একটা ধমনী, এটা ধরো তোমার ধমনী। ওকে, এইখানে সে কেটে গেছে মনে করো, ধমনী না, এটা একটা কৈশিক জালিকা মনে করো, ঠিক আছে? তাহলে ইনস্ট্যান্ট এই জায়গাতে এসে অনুচক্রিকারা কি করবে? এগুলো হচ্ছে এন্ডোথেলিয়াল কোষ। ওকে, এগুলো এন্ডোথেলিয়াল কোষ। আমি সাদা রঙে ধরো অনুচক্রিকা দেখাচ্ছি। তাহলে এইখানে কেটে যাবে, এদিক দিয়ে তো গল গল করে রক্ত বেরোয় যাবে। অনুচক্রিকা এসে এখানে তাড়াতাড়ি একটা বাদ দিয়ে ফেলবে, এটাকে আমরা বলি হিমোস্ট্যাটিক প্লাগ। অনুচক্রিকা এসে এখানে দলা পাকায় ফেলবে। এটা তাহলে কে তৈরি করলো বলো? অনুচক্রিকা। ডান। আচ্ছা, দেন পারছো সবাই? ইন্টারেস্টিং লাগছে? কোনটা রক্তনালী সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে? দেখো আমরা একটা প্রশ্ন পড়তে গিয়ে আরেকটা প্রশ্ন পড়া হয়ে যাচ্ছে। এটা আশা করি তোমরা পেরেছো। সেরাটোনিন। হিমোস্ট্যাটিক প্লাগ গঠন করবে থ্রম্বোসাইট বা অনুচক্রিকা। কোন আয়নটা রক্ত জমাট বাঁধতে সহায়তা করে? মনে করে দেখো, রক্ত জমাট বাঁধার প্রধান যে চারটা ফ্যাক্টর কি কি ছিল? ফুল পরে টুপ করে ফাইব্রিনোজেন, প্রথমবিন, থ্রম্বোপ্লাস্টিন, করে দিয়েছিল ক্যালসিয়াম আয়ন। 4 নাম্বার ব্লাড ক্লটিং ফ্যাক্টর হচ্ছে আমাদের ক্যালসিয়াম আয়ন, তাই না? তাহলে এটা হেল্প করে। তারপর রক্ত জমাট বাঁধতে সহায়তা করবে কোনটা? হেপারিন। এটা তো জমাট বাঁধা রক্তকে গলায় দিতে হেল্প করবে, বা রক্তকে জমাট বাঁধতে দিবে না, সরি, জমাট বাঁধা রক্তকে গলায় দিতে হেল্প করবে না, মানে রক্ত জমাট বাঁধতে দিবে না এই হেপারিন, তাই না? হিস্টামিন তো অ্যালার্জির সাথে রিলেটেড। হিস্টামিনের জন্য
হিস্টামিন হচ্ছে অ্যালার্জি প্রতিরোধ করবে। ওকে, সিরাম তো জমাট বাঁধতে পারে না নিজেই, কারণ সিরামের মধ্যে কোনো ব্লাড ক্লটিং ফ্যাক্টর থাকে না। প্লাজমার থেকে তুমি যদি ব্লাড ক্লটিং ফ্যাক্টরগুলোকে বাদ দিয়ে দাও, তাহলে যেটা পড়ে থাকবে সেটা সিরাম, রাইট? বা আমাদের কোথাও কেটে গেলে, বা ধরো আমাদের কোথাও রক্ত জমাট বেঁধে গেছে মনে করো অলরেডি, তাহলে তুমি কোনো একটা ফুসকুড়িতে চিমটাচিমটি করছো, উইচ ইজ নট গুড ফর ইউ, বাট তাও করছো, ওইখান থেকে রক্ত বেরোচ্ছে এবং রক্ত জমাট বেঁধে গেছে, তারপরে দেখবো ওইখান থেকে একটু পানি বেরোচ্ছে, তাই না? একটা আঠালো টাইপের তরল বেরোচ্ছে, ওইটা হচ্ছে সিরাম, তাই না? তো ওই সিরাম এটা কি রক্ত জমাট বাঁধতে হেল্প করছে না, তো উত্তর কী হবে? ফাইব্রিন। ফাইব্রিন ফাইব্রিন জাল তৈরি করে কোথাও কেটে গেলে। তোমার বইতে একটা সুন্দর ছবি আছে, আই হোপ তুমি জানো, যেখানে আরবিসিগুলো আটকা পড়ে যায় আর বেরোইতে পারে না, কিন্তু সিরাম আটকায় না, কারণ তো তরল, ও ফাইব্রিন জালকের মধ্য দিয়েও বের হয়ে আসে। এই জন্য রক্ত জমাট বেঁধে যাওয়ার পর ওইখান থেকে একটু একটু পানি বেরোতে দেখি আমরা, ওটা হচ্ছে সিরাম। ক্ষতস্থানে থ্রম্বোসাইটের ভাঙনের ফলে কোন উৎসেচকটা বের হয়? উৎসেচক মানে এনজাইম। তাহলে কোথাও কেটে গেলে বাতাসের সংস্পর্শে এসে অনুচক্রিকাগুলো ভেঙে যায়, অনুচক্রিকা বা থ্রম্বোসাইট ভেঙে যেটা বের হয় এটার নাম থ্রম্বোপ্লাস্টিন। ওকে, তাহলে উত্তর হবে থ্রম্বোপ্লাস্টিন। অ্যান্ড দেন রক্ততঞ্চনের জন্য কোনটা ফ্লোচার্ট, এটা তোমাকে বের করতে বলছে। তাহলে তোমাকে একটু রক্ততঞ্চনটা কীভাবে হয় একটু তোমাকে মনে করাই দিয়ে এরপর তুমি অ্যান্সার করো আমাকে। রক্ততঞ্চনটা কেমন করে হলো? ওই যে তোমার অনুচক্রিকা ভেঙে কি বের হয়ে আসলে বলো? থ্রম্বোপ্লাস্টিন। থ্রম্বোপ্লাস্টিন, তাই না? অনুচক্রিকা থেকে। এটা কয় নাম্বার ফ্যাক্টর ছিল বলো? এটা ছিল 3 নাম্বার ফ্যাক্টর। ওকে, আচ্ছা, আর রক্তরসের মধ্যে কি আছে বলো? ক্যালসিয়াম আয়ন। এটা ছিল কয় নাম্বার ফ্যাক্টর? 4 নাম্বার ফ্যাক্টর। এই দুইজন মিলে রক্তরসের মধ্যে তোমার প্রোথ্রম্বিন নামক একটা প্রোটিন আছে, তাই না? প্রোথ্রম্বিন, যে কোনো প্রোটিনের নামের শুরুতে যদি প্রো থাকে বুঝবা এটা হচ্ছে নিষ্ক্রিয় প্রোটিন। তাহলে এইটাকে সক্রিয় করবে এই দুইজন। কে কোত্থেকে আসছে তুমি খুব ভালো মতনই জানো। এই প্রোথ্রম্বিনটা হচ্ছে আমাদের 2 নাম্বার ফ্যাক্টর রক্ততঞ্চনের, তাই তো? তাহলে এটা সক্রিয় হয়ে কি হবে? থ্রম্বিন হবে, থ্রম্বিন, রাইট? এবং এই থ্রম্বিন তারপর রক্তরসে থাকা আরেকটা নিষ্ক্রিয় প্রোটিন যার নাম হচ্ছে ফাইব্রিনোজেন। তাহলে নিষ্ক্রিয় প্রোটিন চিনার আরেকটা উপায় হচ্ছে নামের শেষে জেন থাকবে। হয় নামের শুরুতে প্রো থাকবে, নয়তো নামের শেষে জেন থাকবে, যে কোনো একটা থাকবে, তাহলে বুঝবে এটা নিষ্ক্রিয় প্রোটিন। তাহলে এইটা এখন সক্রিয় হবে। এটা সক্রিয় হলে কি হবে বলো? সক্রিয় হবে ফাইব্রিন। এখানে কে হেল্প করবে? এই যে মাত্র যে তৈরি হলো সে এই বিক্রিয়ায় হেল্প করবে। এবং এই ফাইব্রিনটা প্রথমে মনোমার আকারে থাকবে, এরকম একটা একটা ফাইব্রিন হবে আলাদা আলাদা। এরপর এরা কি করবে বলো? এরা একটা জালের মতো তৈরি করবে, সবাই মিলে এরকম জাল তৈরি করবে। তাহলে ফাইব্রিন মনোমার, এরপর কি হবে বলো? ফাইব্রিন পলিমার বা ফাইব্রিন জাল তৈরি করবে, ফাইব্রিন জালক সৃষ্টি। এটা দিয়ে রক্ত জমাট বেঁধে যাবে, মনে পড়েছে সবার? আচ্ছা, আর আমাদের এই ফাইব্রিনোজেন ছিল ব্লাড ক্লটিংয়ের 1 নাম্বার ফ্যাক্টর। ওকে, আচ্ছা চলো তাহলে বলি, দেখি এটা প্রথমবিনটা থ্রম্বিন হচ্ছে, এটা সত্য, কিন্তু এটাকে ফাইব্রিন দিয়ে হচ্ছে। ফাইব্রিন কি তৈরি হয়েছে? থ্রম্বিন হওয়ার আগে ফাইব্রিন হবে না, থ্রম্বিনই তো এই ফাইব্রিন বানাইতো, তাহলে এটা ভুল, বাদ। প্রথমবিন থ্রম্বিন হয়েছে, এখানে থ্রম্বোপ্লাস্টিন আর ক্যালসিয়াম আয়ন হেল্প করছে, এটাই তো সঠিক মনে হচ্ছে। ফাইব্রিনোজেন কি থ্রম্বিন হবে? ফাইব্রিনোজেন তো ফাইব্রিন হবে, এটাও ভুল, তাই না? তাহলে সঠিক উত্তর আমরা পেয়ে গেছি, বি নাম্বার। রক্ত জমাট না হওয়ার জন্য দায়ী কোনটা? হেপারিন, তাই না? কোলেসিস্টোকাইনিন কি বলো? এটা একটা লোকাল হরমোন, পরিপাক তন্ত্রের একটা হরমোন, তাই না? কোলেসিস্টোকাইনিন, যেটা পিত্তরস, অগ্নাশয় রস এগুলো ক্ষরণ করে। আচ্ছা, কোন উপাদানটি লসিকায় অনুপস্থিত? লসিকার মধ্যে সবচেয়ে বেশি যেটা থাকে সেটা হচ্ছে লিম্ফোসাইট, তুমি জানো এটা, তাহলে থাকে। প্রোটিন অংশে লসিকাতে এনজাইম, হরমোন, অ্যান্টিবডি এগুলো খুঁজে পাবা। ওকে, এবং এখানে রেচন বর্জ্য হিসেবে তুমি ক্রিয়েটিনও পাবা, কিন্তু লসিকাতে কখনোই কি পাবা না? অনুচক্রিকা পাবা না। উত্তর হবে সি নাম্বার, অনুচক্রিকা। ওকে, এটা অনুপস্থিত। কোনটা হৃৎপিণ্ডের কপাটিকাগুলোকে আবৃত করে রাখে? হৃৎপিণ্ডের কপাটিকা কি বাইরের দিকে থাকে না ভেতর দিকে থাকে? একদম ভেতর দিকে, তাই না? তাহলে ভেতরের একদম ভেতরের লেয়ারটাই কপাটিকাগুলোকে ঢেকে রাখবে। ওকে, বাইরের লেয়ার তো আর কপাটিকার কাছে আসতে পারবে না, বুঝতে পারতেছো কিছু? তাহলে ভেতরের লেয়ারটার নাম কি? এন্ডোকার্ডিয়াম। সংকোচন প্রসারণে সক্রিয় ভূমিকা কে পালন করবে? হৃৎপিণ্ডের যে মাস্কুলার লেয়ার,
তোমরা তো জানোই 3টা লেয়ার আছে। বাইরের লেয়ারটার নাম এপিকার্ডিয়াম, যেখানে হচ্ছে চর্বি লেগে থাকবে, ওকে। আচ্ছা, মাঝখানের লেয়ারটা মায়োকার্ডিয়াম, যেটা মাসল দিয়ে তৈরি, মায়ো মানে মাসল, তাহলে যেখানে মাসল থাকবে সেটাই তো সংকোচন প্রসারণ করবে, রাইট? তাহলে উত্তর পেয়ে গেছি। আর এন্ডোকার্ডিয়াম দিয়ে হৃৎকপাটিকাগুলো ঢাকা থাকবে। হৃৎপিণ্ডের কোনটা হৃৎপিণ্ডের অংশ? ক্যানালিকিউলি, এটা হৃৎপিণ্ডে থাকে না, বরঞ্চ এটা তুমি পাবা হচ্ছে যকৃতের মধ্যেও কিছু ছোট ছোট নালী থাকে, কি বলে এটাকে, পিত্তনালী থাকে, এগুলাকে ক্যানালিকিউলি বলে। প্লাস হচ্ছে তোমার অস্থির মধ্যে তুমি হেভার্সিয়ান তন্ত্রের মধ্যে ছোট ছোট নালী পাবা, ওইগুলাকে ক্যানালিকিউলি বলে। তো এগুলো যকৃতে থাকে না। পেশি সূত্রটা মূত্র হয়ে গেছে, মন খারাপ করো না। পেশি সূত্র, হ্যাঁ, হৃৎপিণ্ডেতে পেশি সূত্র থাকে, কিন্তু ওইগুলো হৃৎপেশি, বুঝছো? তো এটাও ডেফিনেট হচ্ছে না কিছু, বাট ডেফিনেট অ্যান্সার হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। এইটা শুধুমাত্র হৃৎপেশিতেই থাকবে। ইন্টারক্যালেটেড ডিস্কটা কি, চলো দেখি। ধরো এটা একটা হৃৎপেশি, ওকে। এখান থেকে আরেকটা হৃৎপেশি শুরু হইলো, এবং হৃৎপেশি তো শাখান্বিত, ওকে, শাখা প্রশাখা থাকে। তো দুইটা হৃৎপেশি যেখানে মিলতেছে, ওকে, সেখানটাতে একটা ডিস্কের মতো গঠন তৈরি হয়। এইগুলোকে আমরা বলতেছি হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। এই যে এই অংশগুলোকে ডিস্কের মতো যে গঠনটা হবে, তাহলে এইটা শুধু হৃৎপেশিতেই পাবা, অন্য কোথাও তুমি পাবা না, বুঝছো? আচ্ছা, কন্ড্রোসাইট মানে কি বলো? তরুণাস্থির কোষ। তরুণাস্থি কোষ, কন্ড্র মানে তরুণাস্থি, তাহলে তরুণাস্থি কোষ কি তুমি এটা হৃৎপিণ্ডে পাবা? পাবা না। কন্ড্র মানে তরুণাস্থি আর সাইট মানে কোষ। এই প্রশ্নে চলে আসো। ও মা, সোজা প্রশ্ন, এটা আগেই বললাম। SANকেই আমরা বলবো পেসমেকার, তাই না? আর সংরক্ষিত পেসমেকার কাকে বলবো? এভি নোটকে। মাইট্রাল কপাটিকার অবস্থান কোথায়? সবাই পারো, বাম পাশে বাইকাসপিড, বাম পাশে বাইকাসপিড, তাহলে বাম অলিন্দ বাম নিলয়, বাম অলিন্দ বাম নিলয় কোন অপশনে? দেখো এগুলো তো বাদ, ডান থাকলেই বাদ, মহাধমনীও বাদ, তাহলে উত্তর হবে এটা, বাম অলিন্দ বাম নিলয়। বাম পাশে বাইকাসপিড, ডান পাশে ট্রাইকাসপিড, তাই না? মনে পড়ছে? বলো। এই যে আমাদের একটা সিম্পলিফাইড হার্ট মনে করো, ঠিক আছে? তাহলে আমাদের এটা ছিল আমাদের রাইট, এটা লেফট, তাহলে রাইট পাশে এই যে কপাটিকা, এটার নাম কি? ট্রাইকাসপিড। আর সাদা রঙে যেটাকে এখন আঁকছি বাম পাশে, এটার নাম কি? বাইকাসপিড, ওকে, মনে থাকবে। বাইকাসপিডের আরেক নাম কি? মাইট্রাল কপাটিকা। তাহলে মাইট্রাল ভালভ কোথায় অবস্থিত? বাম অলিন্দ বাম নিলয়। অন্তঃপ্রাচীরে অভিক্ষেপরূপী পেশিগুলোর নাম কি? আমাকে বারবার হার্ট আঁকতে হবে এখন তোমাদেরকে মনে করাই দেওয়ার জন্য, ঠিক আছে? তো আমরা ওই যে সিম্পল ভাবেই আঁকি। তাহলে এইটার ভেতর দিকের প্রাচীরে, ওকে, আমি ভেতর দিকের প্রাচীরটা আঁকতেছি। মনে করে দেখো তোমার বইতে এরকম করে দেওয়া আছে প্রাচীরটাকে, এরকম কিছু অভিক্ষেপের মতো দেখা যায়, দেখা যায় না? প্রশ্ন করছে যে এই অভিক্ষেপরূপী যে এই পেশিগুলো, এই পেশিগুলার কি নাম? তুমি বলো এই পেশিগুলার কি নাম? এগুলা আঙুলের ডগার মতো না পেশিগুলা? এই পেশিগুলার নাম হচ্ছে প্যাপিলারি পেশি। কি বলো? প্যাপিলা মানে এই আঙুলের ডগা, ওকে। আর এটার সাথে কপাটিকাগুলো কানেক্টেড থাকে কি দিয়ে? এই যে কপাটিকাগুলো এটার সাথে কি দিয়ে কানেক্টেড থাকবে বলো? কর্ডি টেন্ডনি দিয়ে। তাহলে আমি সাদা রঙে এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কর্ডি টেন্ডনি। কর্ডি টেন্ডনি দিয়ে এই পেশিগুলোর সাথে কপাটিকাগুলো কানেক্টেড, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, মিস্টার রফিক, প্রতি মিনিটে নারীর স্পন্দন, এই নারী কিন্তু ফিমেল নারী না। নারী মানে এই যে আমরা যে হাতে এখানে ধরলে আমরা পালস পাই না, বিট বুঝতে পারি না, এইটা নারী বলতে এটা বোঝাচ্ছে, ধমনী, ওকে। এটার স্পন্দন 80 বার, তাহলে তার হৃদচক্রের সময়কাল কত সেকেন্ড? আমি এখানে আমার পালস যত পাচ্ছি, পালস আর হার্ট রেট একই হবে, কারণ হার্ট বিট করতেছে যেই রেটে, তোমার পালসও ওই রেটেই তুমি ফিল করবা। ডাক্তাররা দেখবা ঘড়ি দেখে পালস যে মাপে, এটা দিয়ে তুমি হার্টবিটও মেজার করতে পারো। আচ্ছা, এখন তার প্রত্যেক মিনিটে 80 বার হার্টবিট হচ্ছে, তাহলে তুমি এভাবে ঐকিক নিয়মে হিসাব করতে পারো যে 80টা বিট হইতে সময় লাগে কত? 60 সেকেন্ড, 1 মিনিট। তাহলে একটা বিটের সময় কত লাগে এটা তো জানতে চাইছে তোমার কাছে, তাই না? একটা বিটের সময় কত লাগবে? 60/80। তো 60/80 করলে কি হবে বলো? তাহলে আমি 6/8 করলেই হয়ে যাচ্ছে, তাই না? 0 0 বাদ, তো 6-এর মধ্যে যায় না, একটা শূন্য দিলাম, শূন্য দিয়ে এখানে একটা শূন্য বসাইতে পারবো, মানে দশমিক দিয়ে।
এখানে কতবার যায় বলো? 7 বার। 7 8 56, নামলো কত? 4। একটা শূন্য এখন তুমি দিতে পারবা, কয়বার যাবে? 5 বার। তাহলে কত সেকেন্ড হলো? 0.75 সেকেন্ড। উত্তর কোনটা হবে? এ নাম্বার। কেউ যদি এটাকে 0.8 দাগায় ফেলো, জাস্ট হৃদচক্রের সময়কাল জানতে চাইছে, তাই তুমি র্যান্ডমলি যেটা তোমার বইতে আছে ওইটা দাগায় ফেললো, তাহলে ভুল হয়ে যাবে। কারণ তোমার বইতে যখন তুমি হিসেব করছো তখন বিট কত ধরছো? হার্ট বিট ধরছো 75 বার মিনিটে, কিন্তু রফিক সাহেবের হার্ট তার একটু বেশি বিট করতেছে, 80 বার। তাই তার হৃদচক্রের সময়কাল কি হয়েছে? 0.8 না হয়ে 0.75 হয়েছে। চট্টগ্রাম বোর্ডে 16 সালে এটা আসছে। এবং দেখো প্রশ্ন যে রিপিট হয় 22 সালে একই প্রশ্ন দিচ্ছে, খালি মিস্টার রফিক না লিখে 25 বছর বয়স্ক মানুষ বলছে। এখানে ওর হার্টবিট 80 বারই হচ্ছে। তাহলে উত্তর কি হবে বলো? এটা হবে। পারছি আমরা? দেন তারপর কি রে? কার্ডিয়াক চক্রের কোন দশাটা তুলনামূলকভাবে বেশি দীর্ঘস্থায়ী? তাহলে সবগুলো সময় আমাদের জানতে হবে, সময়গুলো ইম্পর্টেন্ট। আমি তোমাদের পড়িয়েছি যে ডায়াস্টলে অলওয়েজ বেশি সময় লাগবে সিস্টলের থেকে, তাই না? ডায়াস্টল হচ্ছে জমানো, রক্তটা জমাইতে হবে তোমাকে ডায়াস্টলে, তাই তো? তো টাকা জমানো কিন্তু অনেক কষ্ট, টাকা জমাইতে খুবই কষ্ট হয়, কিন্তু তোমাকে খরচ করতে দিলে তুমি একবেলায় চাইলে সব খরচ করে ফেলতে পারবা, তাই না? সো একইভাবে ডায়াস্টলের সময় বেশি লাগবে, সিস্টলের সময় কম লাগবে। তাহলে কোনটার কত লাগে চলো দেখি। অল ইন দ্য ডায়াস্টলটা হচ্ছে সবচেয়ে বড়, 0.7 সেকেন্ড এখানে লাগে। আর তাহলে অল ইন দ্য সিস্টলে কত লাগবে? 0.1। দুইটা মিলায় কত? 0.8। নিলয়ের ডায়াস্টলে লাগে 0.5, তাহলে সিস্টলে কত লাগবে? 0.3। তাহলে সবচেয়ে বড় কোনটা হইল? বি নাম্বার। পাচ্ছি সবাই? হৃৎপিণ্ডের অল ইন দ্য ডায়াস্টলের সময়কাল কত? এটা ভাই মাত্রই আমরা করলাম। অ্যাট্রিয়ামের সিস্টলের সময়কাল কত? অ্যাট্রিয়াম মানে অল ইন দ্য ডায়াস্টলে যেহেতু 0.7, তাহলে সিস্টলে কত? 0.1। তাহলে সময় থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, দেখছো? কোন দশায় 0.1 সেকেন্ড সময় লাগবে বলো? কোন দশায়? অ্যাট্রিয়ামের সিস্টল। তাহলে সিস্টলের সময় যে একটা 0.1 একটা 0.3, তো 0.1 লাগবে অ্যাট্রিয়ামে, 3 লাগবে ভেন্ট্রিকালে। ভেন্ট্রিকালের ডায়াস্টলে কত সময় লাগবে? ডায়াস্টল যেহেতু, তাহলে বেশি সময়টা লাগবে ভেন্ট্রিকালের ক্ষেত্রে। পারছো সবাই? কোন পর্যায়ে প্রথম হৃদ শব্দ তৈরি হবে? হৃদ শব্দ আছে কয়টা? লাভ আর ডাব, তাই তো? এবং এইগুলো শুধুমাত্র কখন তৈরি হয়? লাভ ডাব শুধুমাত্র ভেন্ট্রিকালের ক্ষেত্রে তৈরি হবে, অ্যাট্রিয়ামের সিস্টল ডায়াস্টলে কিছু তৈরি হবে না, তাই তো? অলওয়েজ ভেন্ট্রিকালের ক্ষেত্রে তৈরি হবে। তাহলে আমি তোমাদের পড়েছিলাম যে এখানে ডি আছে, তাহলে ডায়াস্টল, তাহলে ভেন্ট্রিকালের ডায়াস্টলে ডাব তৈরি হবে, আর ভেন্ট্রিকালের সিস্টলে লাভ তৈরি হবে, তাই না? তাই তো? আচ্ছা, কোনটা আগে হবে? চক্রচারটা যখন পড়াইছি মনে করে দেখো যে ভেন্ট্রিকলের সিস্টলটাই কিন্তু আগে হয়, তাই না? ভেন্ট্রিকলের সিস্টলটা আগে হয়। আচ্ছা, পরে গিয়ে তোমার ডায়াস্টলটা হয়। প্রথম শব্দ কি আমরা কি বলি? ডাব লাভ বলি না, আমরা বলি লাভ ডাব, তাই না? মানে যখন তোমার কি বলে এটাকে, অ্যাট্রিয়ামের যখন সিস্টল হইল, তখন তো তোমার রক্তটা ভেন্ট্রিকলে চলে আসলো, এবং ভেন্ট্রিকল সেটাকে এরপর সিস্টল করে পাম্প করে দিবে। তাহলে এটা কি হবে বলো? প্রথম শব্দটা কোনটা? অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকলের সিস্টল হবে না? আমি একটু চেক দিই, তাও আবার দাঁড়াও, এখানে আলাদা করে কোনো উল্টাপাল্টা আছে কিনা একটু চেক দিই। না, এইটাই হবে, বুঝছো? প্রথম শব্দের সৃষ্টি লাভ, ঠিক আছে, কোনো কনফিউশন নেই। ওকে, তাহলে এটা কি হবে? ভেন্ট্রিকলের সিস্টল। লাভ হচ্ছে প্রথম শব্দ, আর এটা ভেন্ট্রিকলের সিস্টলে হয়। আচ্ছা, ভেন্ট্রিকলের সিস্টলের নিচে কোনটা ঘটবে? তাহলে এখানে একটু আমরা একটু হার্টটা এঁকে ফেলি আমাদের। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের হার্ট, তাই তো? আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের কপাটিকা, বাইকাসপিড, ট্রাইকাসপিড, কপাটিকাও এঁকে ফেলছি। কি প্রশ্ন করেছে আমাদেরকে? আমাদেরকে প্রশ্ন করেছে ভেন্ট্রিকলের সিস্টল হবে। ওকে, ফাইন। ভেন্ট্রিকলটা চাপ দিবে, তাহলে ভেন্ট্রিকল থেকে রক্ত কই যাবে? ভেন্ট্রিকল থেকে রক্ত কি অ্যাট্রিয়ামে যাবে? জীবনেও না। ভেন্ট্রিকল থেকে রক্ত যাবে হচ্ছে ফুসফুসে আর সারা দেহে, রাইট? বাম পাশ থেকে রক্ত যাবে সারা দেহে, তাই তো? আর ডান পাশ থেকে যাবে কি বলো? কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত ডান পাশ থেকে ফুসফুসে যাবে, ঠিক না? বলো। তাহলে এই বরাবর রক্ত যাবে ভেন্ট্রিকলের সিস্টলের পর। তাহলে তুমি কি করবা? তুমি কি বাইকাসপিড, ট্রাইকাসপিড কোনোটা খুলবা? যদি খুলো তাহলে কি সমস্যা? রক্ত ব্যাকফ্লো হবে। তুমি হইতে দিতে পারো এটা?
না, এটা হইতে দিতে পারো না। তাহলে ভেন্ট্রিকুলার সিস্টলে অবশ্যই এই দুটা বন্ধ থাকবে। বাইকাসপিড ট্রাইকাসপিড অবশ্যই কী হবে বলো, বন্ধ থাকবে, জীবনেও খোলা থাকবে না, বন্ধ এগুলো। এবং এগুলো যে বন্ধ হয় ভেন্ট্রিকুলার সিস্টলে, তখনই তো কি শব্দটা হয় বলো, এগুলো বন্ধ হওয়ার সময়ই লাভ শব্দটা হয়। তাহলে এই দুটা ভুল, তাই তো? আচ্ছা, এবার আসো, সেমিলুনার কপাটিকা খুলে যাবে। সেমিলুনার কপাটিকা কই থাকবে বলো? এই অ্যাওয়ার্টিক কপাটিকাটাও সেমিলুনার কপাটিকা, তারপর তোমার যে পালমোনারি কপাটিকা, এখানেও সেমিলুনার কপাটিকা, মানে অর্ধচন্দ্রাকৃতির অর্ধেক চাঁদের মতো একটা কপাটিকা। ওকে, তাহলে এই কপাটিকাগুলো অবশ্যই খুলে যাবে, নয়তো রক্ত যাবে কেমনে? তাহলে এরা খুলে যাবে, এটা তো সত্য। ওকে, তাহলে উত্তর কী হবে বলো? এ নাম্বারটা। এগুলো বন্ধ হয়ে গেলে তো রক্ত যাইতে পারবে না। সবাই কি বুঝতে পারছো? কনসেপচুয়াল প্রশ্ন, ময়মনসিংহ বোর্ডের কঠিন প্রশ্ন করে ওরা। এসএ নোটের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? এটি বামের ট্রিয়ামে অবস্থিত। ভুল, এটা ডানের ট্রিয়ামে অবস্থিত, তাই না? যেখানে সুপিরিয়র ভেনা কাভা ডানের ট্রিয়ামে ঢুকছে সেইখানটাতে মনে করে দেখো, হার্ট আঁকতে আঁকতে জীবন চলে যাচ্ছে, তাই না? সুপিরিয়র ভেনা কাভা যেখানে ঢুকছে ওই জায়গাটাতে অবস্থিত, তাহলে ডানের ট্রিয়ামে। এসএ নোট থেকে পার্কিনজি তন্তু, তারপর বান্ডেল অফ হিস, মারাত্মক ভুল। এসএ নোট থেকে যাবে এভি নোট, তারপর হচ্ছে তোমার বান্ডেল অফ হিস, তারপর পার্কিনজি তন্তু, তাহলে এটা কিছুই মিলে নাই, এটাও ভুল। এটা হৃদচক্র নিয়ন্ত্রণ করে না, এটা তো আরও ভুল। হৃদচক্র নিয়ন্ত্রণ করে, এটা যদি কার্যকারিতা কমে যায় তখন ক্লান্তি এবং শ্বাসকষ্ট অনুভব হয়, এটা সত্য। এসএ নোট থেকে এভি নোটে উদ্দীপনা পৌঁছাইতে কত সময় লাগে? আচ্ছা, এইখানে সঠিক উত্তরটাই নেই। এটা 16 সালের প্রশ্ন। 16 সালে এই সংখ্যাগুলো ডিফারেন্ট ছিল আজমল স্যারের বইতে, সময়ের বিবর্তনে এগুলো পরিবর্তিত হয়েছে। আমি আবারও হারটা কি, ওকে, এখন কি করব? এসএ নোট থেকে এভি নোটে উদ্দীপনা যেতে, তাই না? আচ্ছা, তাহলে আমার এসএ নোট কোথায় আছে বলো? এইখানটাতে। আর এভি নোটটাকে পিঙ্ক কালারে দিই, এভি নোট আছে এইখানে। তাহলে এসএ নোট থেকে এভি নোটে উদ্দীপনা যাইতে লাগে আসলে 0.3 সেকেন্ড, ঠিক আছে? অ্যাট্রিয়ামের ওয়াল বরাবর উদ্দীপনাটা বাহিত হয়ে 0.3 সেকেন্ডে এভি নোটে যায়, মাথায় রাখো। এভি নোটে গিয়ে সে 0.9 সেকেন্ড এখানে জিরায়, এটাকে বলি এভি নোডাল ডিলে। এভি নোটে গিয়ে সে রেস্ট নেয় 0.9 সেকেন্ড। এরপর আবার এখান থেকে বান্ডেল অফ হিসের মাধ্যমে, ওকে, এটাতে বান্ডেল অফ হিস, এবং এরপরে যে পার্কিনজি ফাইবার, এইগুলো দিয়ে একদম হৃদপ্রাচীর পর্যন্ত পৌঁছাইতে সে সময় নেয় 0.4 সেকেন্ড। তাহলে আমার এখানে জানতে চাইছে কি, এসএ নোট থেকে এভি নোটে উদ্দীপনা আসতে সময় কতক্ষণ লাগে? তাহলে উত্তর কি হবে? 0.3 সেকেন্ড। যদি প্রশ্ন করতো এসএ নোট থেকে একদম হৃদপ্রাচীর পর্যন্ত উদ্দীপনা পরিবাহিত হইতে কত সময় লাগে, তাহলে তুমি পুরোটা হিসাব করতে 0.3 প্লাস 0.9 প্লাস 0.4, তখন তোমার আসতো উত্তর আমি একটা 0 কম দিছি, বুঝছো? এখানে 0.03, এখানে একটা 0 কম হয়েছে আমার। ওকে, সবগুলোই হচ্ছে সামনে একটা করে 0 হবে। ওকে, 0.09, এটা হচ্ছে 0.04। ওকে, তাহলে সবগুলোকে যোগ করলে কত আসবে বলো? যোগ করলে আসবে হচ্ছে 0.16। ওকে, তাহলে একদম এসএ নোট থেকে ভেন্ট্রিকুলার ওয়াল পর্যন্ত উদ্দীপনা পরিবহনেতে সময় লাগবে 0.16, বাট এখানে প্রশ্ন করেছে হচ্ছে এসএ নোট থেকে এভি নোটে আসতে সময় লাগবে 0.3 সেকেন্ড। এভি নোটে এসে কতক্ষণ ওয়েট করবে? 0.09 সেকেন্ড। ওকে, আর এভি নোট থেকে হৃদপ্রাচীর পর্যন্ত 0.4 সেকেন্ড। তিনটা সংখ্যা মনে থাকবে না, 0.04, জিরোটা মিস করে না ভাইয়ের মতো। ওকে, পারবো? সময়কালের হিসাব ডান। এই তো, এভি নোট উদ্দীপনা কতক্ষণ দেরি করবে? এভি নোটাল ডিলে কত? 0.09। এবার কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে মাত্রই আমরা বললাম, এসএ নোট থেকে এভি নোট, ঠিক আছে? তাহলে আমরা বিবেচনা নিচ্ছি এইটা, বাকি দুইটা বাদ। এভি নোট থেকে পার্কিনজি তন্তু চলে যাবে না, বান্ডেল অফ হিস, পার্কিনজি তন্তু, তাহলে সি নাম্বারটা হবে উত্তর। সবাই বুঝতেছো? পার্কিনজি তন্তু একদম শেষ, যেটা ভেন্ট্রিকুলার ওয়ালে থাকবে, তাই তো? আচ্ছা, নিম্নের কোন সংবহন মানুষের অনুপস্থিত বলো? কোনটা মানুষের অনুপস্থিত? মানুষের কী কী সংবহন থাকে বলো? সিস্টেমিক সংবহন থাকে, পালমোনারি থাকে, করোনারি থাকে, তাই না? পোর্টাল সংবহন থাকে, কিন্তু কোন পোর্টাল থাকে? হেপাটিক পোর্টাল থাকে। রেনাল পোর্টাল থাকে না, মানুষের রেনাল পোর্টাল অনুপস্থিত। রুই মাছে থাকে রেনাল পোর্টাল, হ্যাঁ রুই মাছে থাকে, মানুষে থাকে না।
এটা কোনটার গতিপথ? বাম নিলয় থেকে রক্ত অ্যাওয়ার্টা দিয়ে সারা দেহে গেছে, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ভেনা কাবা হয়ে আবার ডান অলিন্দে আসছে। কি মনে হচ্ছে? সিস্টেমিক সংবহন। দেহকে ইনভলভ করবে, যে ইনভলভ করবে সে কোন ধরনের সংবহন? সিস্টেমিক সংবহন, তাই না? পালমোনারি হলে কি থাকতো? এখানে ফুসফুস থাকতো। পোর্টাল হলে অবশ্যই যকৃত থাকতো। করোনারি হলে হৃৎপিণ্ডের ওয়াল থাকতো, তাই না? আচ্ছা, ডান অলিন্দ ডান নিলয়ের মাঝে কোন ভাল্ব? ট্রাইকাসপিড। বাম পাশে বাইকাসপিড, ডান পাশে ট্রাইকাসপিড। সিস্টেমিক সংবহনের ক্ষেত্রে দেখো কোনটা সঠিক? তাহলে ফুসফুস দিয়ে যেটা আছে এটা আগেই বাদ। করোনারি ধমনী দিয়ে আছে, এটা করোনারি সংবহন, বুঝে যাচ্ছে। এখানে ফুসফুস আছে, এটাও কি পালমোনারি সংবহন হবে। তাহলে বাম নিলয় থেকে অক্সিজেনযুক্ত রক্ত অ্যাওয়ার্টা দিয়ে সারা দেহে যাচ্ছে, এটাই তো সিস্টেমিক সংবহন। এই প্রথমটা দেখে ফেললে ইজি হইতো, তাড়াতাড়ি হয়ে যেত আরও। আচ্ছা, রক্তের গতিপথের ক্ষেত্রে কোনটা সঠিক? খেয়াল করো, অলিন্দ থেকে নিলয় রক্ত যাবে, নিলয় থেকে কখনো অলিন্দে যাবে না। আচ্ছা, ওকে, ডান অলিন্দ থেকে ডান নিলয় গেল, ডান নিলয় থেকে ডান পাশের হৃৎপিণ্ড তো কার্বন ডাইঅক্সাইড পূর্ণ, এটা ফুসফুসে যাবে, সেখান থেকে বাম অলিন্দে আসবে, এটি তো সঠিক মনে হচ্ছে। পরেরগুলো একটু দেখি তাও। বাম অলিন্দ থেকে বাম নিলয় থেকে জীবনে ফুসফুসে যাবে না, বাম নিলয় থেকে দেহে যাবে, তাই না? কারণ এটা অক্সিজেনযুক্ত রক্ত, দেহে যাবে। ওকে, ডান নিলয় থেকে সারা দেহ না, জীবনেও না। ডান নিলয় থেকে ফুসফুসে যাবে। বাম নিলয় থেকে ফুসফুস না, এটাও ভুল। বাম নিলয় থেকে ফুসফুসে যাবে না। তাহলে আমার সঠিক উত্তর এ নাম্বার। সবগুলো একটু ক্রস চেক করে নিব, কারণ আমার প্রথমটা দেখতে ভুলও হতে পারে। আমি ধরো এখানে কিছু একটা ভুল লেখা আছে, তাও আমি সঠিক পড়ে নিচ্ছি, আমার অবচেতন মন আমাকে সঠিক পড়ায় নিচ্ছে। তো তখন তো দেখা যাবে যে আমি চোখের ভুলে ভুল করে ফেলছি, এমনটা যেন না হয়। তাই বাকি অপশনগুলো একটু কুইকলি চেক দিয়ে ফেলবো। আচ্ছা, একই টাইপের প্রশ্ন, তাহলে এই টাইপের একটা প্রশ্ন তুমি পেয়ে যাবা। হ্যাঁ, তো তোমাকে ব্লাডের যে ফ্লোটা এটা ভালো মতো বুঝতে হবে। চলো, পালমোনারি শিরা কোথায় যাবে বলো? পালমোনারি শিরায় অক্সিজেনযুক্ত রক্ত আছে, ও হার্টের ডান পাশে যাবে না বাম পাশে? বাম পাশে যাবে। বাম পাশে কি ভেন্ট্রিকালে কি কেউ প্রথমে ঢুকে যাবে? না, সব তো অ্যাট্রিয়াম দিয়ে ঢুকবে, তাই না? অলিন্দ দিয়ে ঢুকবে। তাইলে পালমোনারি শিরা বাম অ্যাট্রিয়ামে যাবে, এটা সঠিক, এটা সঠিক। তারপর চলো আগাই, বাকিগুলো ভুল এখন পর্যন্ত। বাম অ্যাট্রিয়াম থেকে অ্যাওয়ার্টাতে চলে যাবে, হইল এটা? বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকালে যাবে, তারপরে অ্যাওয়ার্টাতে যাবে। তাহলে সঠিক হচ্ছে বি নাম্বারটা, তাই না? বাম অ্যাট্রিয়াম থেকে তো অ্যাওয়ার্টায় যাওয়ার সুযোগ নাই। বাম অ্যাট্রিয়াম থেকে রক্ত একদিকে যেতে পারবে, সেটা হচ্ছে বাম ভেন্ট্রিকাল। ডান ভেন্ট্রিকাল থেকে ফুসফুসে চলে গেল রক্ত, ফুসফুসের সাথে জড়িত। ফুসফুসের মেডিকেলীয় নাম কি? পালমোনারি, এটাই হবে। নিম্ন মহাশিরা এবং ডান অ্যাট্রিয়ামের সংযোগস্থলে কোন কপাটিকা থাকে? নিম্ন মহাশিরা, তাহলে আমরা একটু ছবি আঁকি আবার। কপাটিকাগুলো খুবই ইম্পর্টেন্ট। এটা ধরো নিম্ন মহাশিরা, ইনফেরিয়র ভেনা কাবা। মনে করে দেখো, আমি বলেছি ইনফেরিয়র ভেনা কাবা, ইনফেরিয়র একটা ই আছে না, বলো ইনফেরিয়র। তাহলে এখানে ই আছে, ইউস্টেশিয়ানেও একটা ই আছে। তাহলে ইনফেরিয়র ভেনা কাবা আর ডান অ্যাট্রিয়ামের সংযোগস্থলে কোনটা থাকবে? ইউস্টেশিয়ান কপাটিকা। ওকে, ত্রিপত্র মানে ট্রাইকাসপিড, মাইট্রাল হচ্ছে দ্বিপত্র। ওকে, আচ্ছা, অ্যাওয়ার্টিক তো অ্যাওয়ার্টাতে থাকবে। করোনারি ধমনী কোথায় রক্ত সরবরাহ করবে বলো? হৃৎপিণ্ডের প্রাচীরে। তাহলে তোমার বইতে যে হার্টের ছবিটা আছে, ওইখানে যে ধমনী শিরাগুলো দেখতে পাও হার্টের গায়ের উপর, ওইগুলো কি? করোনারি ধমনী। আমাদের জীবনে ইম্পর্টেন্ট নারীকে আমাদের মা, তাই না? আমাদের মা কোথায় থাকে? আমাদের হৃদয়ে থাকে না? তাহলে হৃদয়ের কোন ধমনী থাকবে বলো? করোনারি ধমনী থাকবে। হৃৎপেশিতে রক্ত সঞ্চালন হ্রাস পেয়ে গেছে, বুকের মাঝখানে ব্যথা অনুভূত হচ্ছে। ইম্পর্টেন্ট, তোমরা অনেকেই মনে করো বুকে মানে হৃৎপিণ্ডের ব্যথা হলে বাম পাশে ব্যথা হবে। না, হৃৎপিণ্ডের ব্যথা কোথায় হয়? বুকের মাঝখানে হয়। যদিও হৃৎপিণ্ড একটু বাম দিকে অবস্থান করে, বাট ব্যথা অনুভূত হয় কি? ঠিক মাঝখানে। এবং হৃৎপিণ্ডের ব্যথাগুলো হয় হচ্ছে অনেকটা মানে মানে ক্রাশিং পেইন, মানে ধরো তোমার মনে হবে যে তোমার বুকটা কেউ চেপে ধরছে, ঠিক আছে? এরকম টাইপের একটা ব্যথা হয়। প্রথমে এরকম হয়ে যায় না, প্রথমে অ্যানজাইনা থাকে, অল্প অল্প ব্যথা শুরু হয়, তারপর রেস্ট নিলে চলে যায়, এরপরে আরও ব্যথা বাড়তে থাকে। আচ্ছা, তাহলে এই ব্যথাটাকে আমরা কি বলি? অ্যানজাইনা পেক্টোরিস। ওকে, আর মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনে ব্যথা হবে, কিন্তু ওই ব্যথা অনেক বেশি তীব্র। এবং মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন মানে কি বলো? এটাকে আমরা সংক্ষেপে এমআই বলতে পারি, তাই না? সংক্ষেপে কি বলি বলো? এমআই। আর এটার আসল মানে তোমার বইতে কি নামে লেখা আছে? এটাকে হার্ট অ্যাটাক নামে লেখা আছে। তাহলে হার্ট অ্যাটাক এবং অ্যানজাইনার মধ্যে পার্থক্য কি? দুই জায়গাতে তো বুকের মাঝখানে ব্যথা হবে। পার্থক্য হচ্ছে অ্যানজাইনার ব্যথাটা স্থায়ী হয় মাত্র ধরো 5 থেকে 30 মিনিট। আনস্টেবল অ্যানজাইনা হইলে অবশ্য ভিন্ন কথা,
সেকেন্ড লিখছি, মিনিট হবে। আনস্টেবল এনজাইনা অনেকক্ষণ স্থায়ী হয়, বিশ্রাম নিলেও কমে না। এবং এনজাইনা হচ্ছে হার্ট অ্যাটাকের পূর্বসূরি, তাই না? কারো এনজাইনা হচ্ছে, বুকের মধ্যে ব্যথা হচ্ছে, মানে কি তার করোনারি ধমনির গায়ে চর্বি জমছে, এটা ব্লক হয়েছে, হার্টে প্রপার রক্ত যাচ্ছে না, তাই তো? তো সামনে তার হার্ট অ্যাটাক হইতে পারে। এনজাইনা পেক্টোরিসে মনে করো তার করোনারি ধমনিটা আংশিক ব্লক হয়েছে, ঠিক আছে? আর হার্ট অ্যাটাকের মধ্যে কি হবে, করোনারি ধমনী সম্পূর্ণ ব্লক হবে। তাহলে এখানে মনে করো হালকা চর্বি জমছে, তাতেই বুকে ব্যথা হচ্ছে, রক্ত প্রবাহে একটু বাধা পাচ্ছে বলে। আর এইখানে এমন চর্বি, ক্যালসিয়াম এগুলো জমছে যে টোটালি ব্লক হয়ে গেছে করোনারি ধমনী। পরে হার্টের পেশিগুলো কোনো রক্ত পাচ্ছে না, তো কোনো রক্ত না পেয়ে হার্ট গেছে মরে। হার্ট মরে নেই, মানে হার্টের ওই টিস্যুগুলো গেছে মরে। এটা কিসের ছবি আঁকলাম অনেকেই বুঝতে পারতেছো না হয়তো বা, অথবা পারতেছো। তাহলে ধরো এটা হার্ট, তাই না? হার্টের গায়ে এটা হচ্ছে করোনারি ধমনী। ওকে, তাহলে ধরো এই ধমনীর এইখানটাতে ব্লক হয়েছে, এখানটাতে ব্লক হলে এই পাশের টিস্যুগুলো কি হবে না বলো, অক্সিজেন পাবে না, তখন এই টিস্যুগুলো মরে যাবে। এটাকে আমি হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলবো। তো এটা একটু পরের স্টেজ। ওকে, প্রথমে যে ব্যথা হবে এটাকে আমরা অ্যানজাইনা বলবো। করোনারি থ্রম্বোসিস, আচ্ছা এখানে হচ্ছে করোনারি ধমনীতে এখানে রক্ত জমাট বেঁধে এটা বন্ধ হয়ে যাবে। অ্যারিথমিয়া হচ্ছে কি বলো, অ্যারিথমিয়া হচ্ছে তোমার হার্টবিট যখন ইরেগুলার হবে, নর্মাল হার্টবিট না, হার্টবিট কখনো বেশি কখনো কম, এরকম হলে এটাকে আমরা বলবো অ্যারিথমিয়া। ওকে, এখানে অ্যারিথমিনা লেখা, এটা আসলে কি বলো, অ্যারিথমিয়া, বানানটা ভুল উঠছে। ওকে, তারপরের প্রশ্ন, করোনারি ধমনীর মধ্য দিয়ে হৃৎপেশিতে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হলে সৃষ্ট রোগের নাম কি? আচ্ছা এখানে দেখো বাধাগ্রস্তের কথা বলছে, বন্ধ হয়ে গেছে এরকম বলে নাই। একদম যদি বন্ধ হয়ে যায় তখন হৃৎপেশি মরে যাবে, তখন এটাকে হার্ট অ্যাটাক বলবা। হার্ট অ্যাটাক হতে গেলে হৃৎপেশি মরে যাবে, টোটালি অক্সিজেন পাবে না সে। আর হালকা হালকা বাধা পাচ্ছে, তখন এটাকে আমরা অ্যানজাইনা বলবো, ঠিক আছে? হৃৎপেশিতে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হলে অ্যানজাইনা হবে, তোমার বুকে ব্যথা হবে। ওকে, পরবর্তী অবস্থা হচ্ছে তোমার হার্ট অ্যাটাক। আর হার্ট ফেলিউরটা কি ছিল, হার্ট যদি পাম্প করতে না পারে, তার যে কাজ সেটা করতে সে ফেইল হচ্ছে, পাম্প করতে পারছে না, তখন এটাকে হার্ট ফেলিউর বলবো। আর স্ট্রোক তো মস্তিষ্কে হবে, মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য হোক অথবা ধমনী সংকীর্ণ হয়ে হোক, যদি কোনো কারণে অক্সিজেন না পায় আমার নিউরনগুলো, তখন নিউরনগুলো মরে যায়, এটাকে আমরা বলি সেরেব্রাল ইনফ্রাকশন বা স্ট্রোক। ওকে, এটা মস্তিষ্কে হয়। কোন রোগে হৃৎপিণ্ড বড় হয়ে যায়? হৃৎপিণ্ড মানে হচ্ছে কার্ডিও, আর মেগালো মানে বড় হয়ে যাওয়া। তাহলে কার্ডিও মেগালি, এখানে হৃৎপিণ্ড বড় হয়ে যাবে। পেরিকার্ডাইটিস, পেরিকার্ডিয়ামের প্রদাহ। রিউম্যাটিক হৃদরোগ, এটা কি হার্টের বাল্ভে ইনভলভ করে, বাল্ভের রোগ। কার্ডিওমায়োপ্যাথি, মায়ো মানে পেশি, প্যাথি মানে অসুখ, তাহলে হৃদপেশির অসুখ। ওকে, বুঝতে পারছো সবগুলো? আচ্ছা, কৃত্রিম পেসমেকারের ব্যাটারি কি বলো? লিথিয়াম ব্যাটারি। লিথিয়াম আয়ন বললে কিন্তু হবে না, লিথিয়াম ব্যাটারি। ওকে, আচ্ছা ফাইনালি তোমার সব থেকে ফেভারিট স্লাইড। তাহলে খুব র্যাপিডলি আমরা পড়ে ফেললাম। এরকম প্রশ্ন আসলে আমরা উড়াই দিব না বলো? অবশ্যই, ইনশাল্লাহ পারবো, এই চ্যাপ্টার থেকে কিছুই মিস যাবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। যেভাবে পড়াশোনা করছো পড়াশোনা এগিয়ে নিয়ে যাও, ইনশাল্লাহ তোমার যে ড্রিম সেটা পূরণ হবেই। আসসালামু আলাইকুম সবাইকে।